28 মার্চ 2009 আমেরিকার আন্ডারহিল শহরে ছুটি কাটাচ্ছিলেন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস। ওই দিন সকাল 10টায় মার্কস লাইন থেকে একটি মেইল আসে তার কাছে। সহজ ভাষায় বললে ইমেলটিতে কমেন্ট ছিল যে মার্কস লাইনের একটি কন্টেনারবাহী কার্গো জাহাজ এমভি মার্কস আলাবামাকে তার নির্দেশনায় ওমানের পোর্ট অফ সালা বন্দর থেকে কেনিয়ার মোম্বাসা পোর্টে নিয়ে যেতে হবে এবং তাদের গন্তব্যপথ হল গুয়ার্ডাফুই চ্যানেলের ভিতর দিয়ে। গুয়ার্ডাফুই চ্যানেলটি মূলত সোমালিয়ার নাক বরাবর আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থলে অবস্থিত। একই সাথে এটি দ্য টিপ অব দ্য হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত, অর্থাৎ ইরিত্রা, জিবুতি, ইথিওপিয়া এবং সোমালিয়ার মাথার ঠিক মাঝ বরাবর অবস্থিত, এবং এটি ইয়েমেনের সুকোত্রা দ্বীপ এবং সোমালিয়ার মাঝ বরাবর অবস্থিত। এই চ্যানেলটি যেমন বৈশ্বিক বাণিজ্যের অন্যতম একটি পথ, একই সাথে এই চ্যানেলটি সোমালিয়ান পাইরেটসদের একটি ঘাঁটিও বলা যায়। সোমালিয়ান পাইরেটসরা তাদের নিজেদের তৈরি ছোট জাহাজে চড়ে উপকূল থেকে ভেসে ভেসে গভীর সাগরে দিনের পর দিন, মাসের পর মাস কিংবা অনেক সময় বছরও গড়িয়ে যায় একটি জাহাজকে টার্গেট করে অপহরণ করতে। তাদের টার্গেটে থাকে মূলত ওই সব জাহাজ যারা আশেপাশে অন্য কোনো জাহাজ থাকে না, থাকলেও অনেক দূরে, যারা সাহায্য করতে আসার আগেই তাদের স্বার্থ সিদ্ধি হয়ে যায়। ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস ওমানের পোর্ট অফ সালাতে যথারীতি সময় অনুযায়ী পৌঁছান। প্রথমে তিনি কার্গো ভেসেল মার্কস আলাবামা এর প্রতিটি অংশ পর্যবেক্ষণ করেন। তার ফার্স্ট অফিসার শেন মার্ফি এর সাথে তাদের যাত্রার পরিকল্পনা করেন। এই সময় তার চোখ একটি স্থানে এসে আটকে যায়, আর সেটা হলো তাদেরকে সোমালিয়ান উপকূল ঘেঁষে যেতে হবে। অন্যদিকে সোমালিয়ান পাইরেটসদের একটি দল গুয়ার্ডাফুই চ্যানেলে অপেক্ষা করছে, যার নেতৃত্বে রয়েছে সোমালিয়ান দুর্ধর্ষ জলদস্যু আব্দু আলী মুসে। এই জলদস্যুদের নাগালের ভিতর দিয়ে অনেক জাহাজ আসা যাওয়া করলেও তারা এমন একটি জাহাজকে আক্রমণ করতে চেয়েছে যেটা অন্য জাহাজগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন। রিচার্ড ফিলিপস ছিলেন অনেক অভিজ্ঞ একজন ক্যাপ্টেন। যেহেতু তাদের জাহাজ নিয়ে সোমালিয়ান উপকূল পাড়ি দিতে হবে, তাই জাহাজ সুরক্ষার তিনি কোনো কমতি রাখতে চাননি। ওয়াটার হোসগুলোকে প্রথমত সঠিক জায়গায় বসানোর নির্দেশ দেন এবং একই সাথে প্রতিটি দরজা লক রাখার নির্দেশ দেন। তাদের যাত্রার দ্বিতীয় দিন থেকে জাহাজের নিরাপত্তা দেখার জন্য বারবার ক্রুদের ড্রিল করাচ্ছিলেন। ক্যাপ্টেন ফিলিপস ওয়াটার হোসগুলো ঠিকমতো কাজ করছে কিনা এবং ক্রুরা ঠিকমতো দিক নির্দেশনাগুলো মানছে কিনা তার নিখুঁতভাবে দেখতে থাকেন। এদিকে সোমালিয়ান জলদস্যুদের রাডারে এমভি আলাবামা ধরা দেয়, কারণ এটি আশেপাশের জাহাজগুলো থেকে বিচ্ছিন্ন ছিল। জলদস্যু নেতা আব্দু আলী মুসের নেতৃত্বে দুটি ছোট স্পিডবোট নিয়ে এমভি মার্কস আলাবামা জাহাজকে ধাওয়া করে। ক্যাপ্টেন ফিলিপস তার জাহাজের রাডারে দুটি ছোট স্পিডবোটের উপস্থিতি টের পেয়ে ফার্স্ট অফিসার মার্ফিকে জাহাজের ককপিটে আসতে বলেন এবং বোট দুটির উপর নজর রাখতে বলেন। ক্যাপ্টেন ফিলিপস বোট দুটি আসলে কিসের সেটা শিওর হওয়ার জন্য ইউএস মেরিটাইমের সাথে কথা বলেন, কিন্তু তারা সামান্য জেলেদের বোট বলে ঘটনাকে তেমন আমলে না নিল। বুদ্ধিমান ক্যাপ্টেন ঠিকই আজ করতে পেরেছিলেন যে এটা নিশ্চয়ই কোনো জেলেদের বোট নয়। তৎক্ষণাৎ তিনি জাহাজের ক্রুদের মাস্টার স্টেশনে যাওয়ার অর্ডার দেন এবং জাহাজের স্পিড বাড়িয়ে দেন। তবে এতেও জলদস্যুদের নাগালে যেতে না পারলে তিনি বুদ্ধি খাটিয়ে জাহাজকে 5 ডিগ্রি ডানে এবং 5 ডিগ্রি বামে করে এগোতে থাকেন, যার উদ্দেশ্য ছিল কৃত্রিম ঢেউ সৃষ্টি করে জলদস্যুদের বোটের গতি কমানো। এবং ঠিকই উচ্চ ঢেউয়ের ফলে জলদস্যুদের বোটের গতি কমলেও উচ্চ এক ঢেউতে তাদের ছোট বোট বাউন্স করায় বোটের মেশিন অকেজ হয়ে পড়ে। এই পর্যায়ে ক্যাপ্টেন ফিলিপসের বুদ্ধিমত্তায় তারা বেঁচে গেলেও বড় বিপদ তখন সামনে অপেক্ষা করছে। ওই দিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ক্যাপ্টেন জাহাজের ক্রুদের ডেকে আরও নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন এবং নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে বলেন। এদিকে জলদস্যুরা নতুন বুদ্ধি আরোপ করে তারা এবার দুটি বোটের বদলে একটি বোট নেন এবং দুটি ইঞ্জিন লাগিয়ে ঠিক পরদিন আবারও এমভি আলাবামাকে ধাওয়া করেন। যেহেতু এবার জলদস্যুরা আরও প্রস্তুতি নিয়ে এসেছে, দুটি ইঞ্জিন একটি বোটে লাগিয়ে এসেছে, সেহেতু ক্যাপ্টেন ফিলিপসের কোনো বুদ্ধি কাজ করছে না জলদস্যুদের রুখতে। এক পর্যায়ে জলদস্যুরা জাহাজের একবার কাছাকাছি এসে পড়ে এবং জাহাজে গুলি চালায়। অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন ফিলিপস ক্রুদের সতর্ক করেন এবং জাহাজের ওয়াটার হোসগুলোকে আনলক করে দেন। তবে এই ওয়াটার হোসগুলো দিয়ে কি আর সোমালিয়ান জলদস্যুদের আটকানো যায়, যারা জন্মের পর থেকেই এইসব বড় বড় সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করে টিকে আছে বছরের পর বছর? লম্বা সিঁড়ি জাহাজের হ্যাঙ্গারে লাগিয়ে মুহূর্তের মধ্যে জাহাজে উঠে পড়ে জলদস্যুদের 4 জন এবং তারা অচিরেই ক্যাপ্টেনের ব্রিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে জাহাজের ক্যাপ্টেন এবং তার সঙ্গীদের এই দৃশ্য শুধু দেখা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ স্বাভাবিকভাবেই কোনো বাণিজ্যিক জাহাজে আগ্নেয়াস্ত্র বহন করা সম্পূর্ণ নিষেধ। জলদস্যুদের নেতা আব্দু আলী মুসে ক্যাপ্টেন ফিলিপসকে সরাসরি প্রস্তাব দেন, আমরা টাকার জন্য এসেছি, আমাদের টাকা দাও, আমরা
চলে যাব এবং কারো কোনো ক্ষতি হবে না। ক্যাপ্টেন সাথে সাথে জাহাজে রক্ষিত $30,000 তাদের অফার করে, কিন্তু $1 মিলিয়ন লোভ কি $1,000 মেটে? জলদস্যুরা সিদ্ধান্ত নেয় জাহাজ তারা তাদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাবে এবং যখনই জাহাজ কর্তৃপক্ষ তাদের ডিমান্ড করা অর্থ পরিশোধ করবে ঠিক তখনই তারা জাহাজ এবং ক্রুদের ফিরিয়ে দেবে। যেহেতু জাহাজের ক্যাপ্টেন ব্রিজে শুধুমাত্র ডিউটি অফিসার ছাড়া ক্রুদের কেউই ছিল না, সেহেতু জলদস্যু নেতা মুসে এবং তার এক সঙ্গী ক্যাপ্টেন ফিলিপসকে বন্দুক উঁচিয়ে ক্রুদের খোঁজ করার জন্য জাহাজের ভিতরে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার সময় ক্রুদের পাতা ফাঁদ বুঝতে পেরে মুহূর্তেই জলদস্যু নেতা মুসে ক্যাপ্টেন ব্রিজে চলে আসেন এবং ডিসিশন পরিবর্তন করেন যে তারা জাহাজে থাকা সেফটি বোটে ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে যাবেন এবং মাদার ভেসেল এমবি আলাবামা ফার্স্ট অফিসার মার্ফিয়ার নিয়ন্ত্রণে তাদের ফলো করে জলদস্যুদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যাবে। ঠিক তখনই জলদস্যু নেতা মুসে জাহাজের ক্যাপ্টেনকে নিয়ে সেফটি বোট পরে রওনা দেন। তবে ইতিমধ্যে আরব সাগরে অবস্থানরত মার্কিন নৌতরী ইউএসএস স্পেন ব্রিজ ক্যাপ্টেন ফিলিপসের আটক হওয়া খবর চলে যায়। নৌতরীর ক্যাপ্টেনের নির্দেশে তারা দ্রুত উক্ত স্থানে পৌঁছে ঘটনার সত্যতা প্রমাণ পায়। মার্কিন নৌতরী থেকে কয়েক দফায় সেফটি বোটে থাকা জলদস্যুদের সাথে ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সমঝোতার চেষ্টা করা হয়, কিন্তু নাসরবান্দা জলদস্যুরা কোনো ধরনের সমঝোতা করতে অস্বীকৃতি জানায়। এমনকি নৌ রণতরী থেকে দেয়া খাদ্য সামগ্রী তারা নিতে অস্বীকৃতি জানায়। এদিকে জলদস্যুরা ধীরে ধীরে তাদের উপত্যকার দিকে অগ্রসর হতে থাকে। অবস্থা বেগতিক দেখে মার্কিন নৌতরীর ক্যাপ্টেন সিল টিমকে ডাকতে বাধ্য হন। সিল টিমের একাধিক সদস্য খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিকে সেফটি বোটে থাকা জলদস্যু নেতা জাহাজে থাকা অবস্থায় গুরুতর জখমের শিকার হয়েছিল, কিন্তু আজ করতে না পারলেও সেফটি বোটের ভিতরে দীর্ঘক্ষণ থাকা অবস্থায় অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং সিল টিমের সাহায্য চাইতে বাধ্য হন। তবে এ পর্যায়ে জলদস্যু নেতা মুসে চিকিৎসা নেওয়ার জন্য নৌতরীতে আসলেও বাকি 3 জন জলদস্যু সেফটি বোটের ভিতরে খুব সচেতনভাবে ক্যাপ্টেন ফিলিপসের উপর AK-47 উঁচিয়ে নজর রাখতে থাকেন। তারা বুঝতে পারেন যে যেভাবেই হোক ক্যাপ্টেনকে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে সিল টিমের সৈন্যরা স্নাইপার নিয়ে তাদের নির্দিষ্ট স্থানে বসে যায়। যেহেতু সেফটি বোট এর ক্যাপ্টেন ছাড়া শুধুমাত্র 3 জন জলদস্যু রয়েছে, সুতরাং সিল টিম লিডার চাচ্ছিল যে এই 3 জনকে একসাথে শ্যুট করে মারতে হবে। যদি তা না হয় তবে ক্যাপ্টেন ফিলিপসকে জীবিত উদ্ধার করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। স্নাইপাররা বাজ পাখির মতো চোখ রাখতে থাকে জলদস্যুদের উপরে, কখন 3 জনকে একই রেঞ্জে পাওয়া যাবে। তবে জলদস্যুদের একজন বা বড়জোর 2 জনকে রেঞ্জে পেলেও একই সাথে 3 জনকে পাচ্ছিলেন না তারা। তবে বিধাতা হয়তো ওই দিন ওই 3 জলদস্যুদের নির্মম মৃত্যু লেগেছিলেন স্নাইপার শুটারদের হাতে। হঠাৎ করে 3 জলদস্যুদের একই সময় শুটারদের রেঞ্জ চলে আসে এবং আসা মাত্রই সিল টিমের লিডার সাথে সাথে বলে ওঠেন এক্সিকিউট। নিমেষেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 3 জলদস্যু, আর তাদের রক্তের ঝাটকা গিয়ে লাগে ক্যাপ্টেন ফিলিপসের মুখে। যেন নিমেষেই প্রাণ ফিরে পান এই অভিজ্ঞ ক্যাপ্টেন। সাথে সাথে সিল টিমের সদস্যরা ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নৌতরীতে থাকা জলদস্যু নেতা মুসাকে গ্রেপ্তার করে। সমুদ্র এক মুহূর্তে জীবন দেয়, আবার মুহূর্তেই সবকিছু কেড়ে নেয়, কিন্তু সে কাউকে ক্ষমা করে না। যারা সমুদ্রের নিয়ম ভাঙে তারা ভুলে যায় সমুদ্র কখনো ঋণ রাখে না, সে সবকিছু সুদে আসলে ফেরত দেয়। জলদস্যুরা ভেবেছিল তারা সমুদ্রের রাজা, কিন্তু তারা ভুলে গেছিল সমুদ্রে কোনো রাজা নেই, আছে শিকার এবং শিকারী। রক্ত যখন লবণের সাথে মিশে যায় তখন সমুদ্র সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। এসব কিছুই সমুদ্র জানে, কিন্তু সে কোনো পক্ষেই থাকে না, কারণ আজ যারা শিকারী কালকেই তারা শিকার হয়ে যায়।